Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা মূলত যদি সিলেবাস দেখি তাহলে সিলেবাসের এই পার্টিকুলার জায়গাটা কিন্তু ডিসকাস করব। ঠিক আছে? এটা আমাদের ইউনিট 3 এর যে চ্যাপ্টার 2 রয়েছে, আমাদের ইউনিট 3 ফুড সেফটি অ্যান্ড স্যানিটেশন, তার আন্ডারে যে চ্যাপ্টার 2 রয়েছে ফুড সেফটি অ্যান্ড প্রিজার্ভেশন, তার এই অংশটা কিন্তু আমরা মূলত আজকে ডিসকাস করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমে তো আমরা এটা জানবো যে ফুড স্যানিটেশন বলতে আমরা কি বুঝি। দেখো, ফুড স্যানিটেশন বা খাদ্য স্বাস্থ্যবিধান বলতে আমরা যে শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন খাদ্য ব্যবস্থা বোঝায় না। এটা এমন একটা প্রয়োগশীল খাদ্যবিজ্ঞান যেখানে খাদ্য প্রস্তুতি থেকে শুরু করে খাদ্যের কিভাবে প্রক্রিয়াকরণ করা হয়, খাদ্যের কিভাবে খাদ্য পরিবহন করা হয়, খাদ্য সংরক্ষণ ইত্যাদি প্রত্যেকটা বিষয় সম্পর্কে কিন্তু তার নিরাপদ ব্যবস্থা, তার পরিষ্কার পরিচ্ছন্নতা, তার জীবাণুমুক্তকরণ, তার পচনমুক্ত খাদ্য, খাদ্য পরিবেশনের উপস্থাপনা ইত্যাদি সমস্ত কিছু বোঝায়। এবং এখানে এই সমস্ত প্রয়োগশীল টেকনিকের দ্বারা খাদ্যের পরিবেশ এবং খাদ্যকে রাসায়নিক, জৈবিক আর ভৌত কারণজনিত ঝুঁকি বা অসুস্থতার আশঙ্কা থেকে কিন্তু মুক্ত করাও বুঝিয়ে থাকে। এবার এই যে খাদ্য স্বাস্থ্যবিধান সম্মত বিভিন্ন অনুশীলন, ডিফারেন্ট ফুড স্যানিটেশন প্র্যাকটিসেস, তার মধ্যে 4টে কোর প্র্যাকটিসেস আমরা দেখতে পাই। একটা হচ্ছে ক্লিন, একটা সেপারেট, একটা কুক এবং আরেকটা হচ্ছে চিল। ওকে? এবং এই কোর প্রিন্সিপালস এর ক্ষেত্রে কি বলছে, 4 C's অফ ফুড স্যানিটেশন প্র্যাকটিসেস নামে কিন্তু একে বলা হয়ে থাকে। 4টে সি। বলছে খাদ্য স্যানিটেশন বা খাদ্য স্বাস্থ্যবিধান বলতে আমরা আগেই জেনেছি যে এমন একটি অবস্থা সৃষ্টি করা বা রক্ষণাবেক্ষণ করা যা খাদ্য প্রতিষ্ঠানে বা বাড়িতে, শুধুমাত্র যে ধরো কোনো রেস্টুরেন্ট বা কোনো ফুড সার্ভিস ইনস্টিটিউশন সেখানকার কথা বলা হচ্ছে তা না, আমরা বাড়িতেও কিভাবে খাদ্যকে পরিষ্কার একটা একটা রান্না করা হলো, সেই রান্নাটাকে কতক্ষণ আমরা বাইরে রাখতে পারবো, বাইরের টেম্পারেচারে, মানে আমাদের রান্নাঘরের টেম্পারেচারে, তারপর কতক্ষণ পর সেটাকে ফ্রিজিং করব বা ফ্রিজ থেকে নামিয়ে ঠিক কতক্ষণ রাখার পর সেটাকে গরম করব, কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবারটাকে তৈরি করব, এই সমস্ত কিছু কিন্তু এই খাদ্য স্যানিটেশনের মধ্যে নির্ভর করছে। সাপোজ আজকে তোমাকে স্কুলে একটা টিফিন করে দেওয়া হচ্ছে, টিফিনে কি করা হলো, পাস্তা, বা টিফিনে কি করা হলো, পরোটা আর রুটি, তোমার তরকারি, আলুর তরকারি, আলু জিরে দিয়ে তরকারি। এবার এই পরোটা আর আলু জিরে দিয়ে তরকারি তো তোমাকে কিভাবে দেওয়া হবে, টিফিন কারির মধ্যে দেওয়া হবে। কিন্তু টিফিন কারিটা যদি একটা সাইড থেকে খোলা থাকে এবং টিফিন কারিটা তুমি ব্যাগের এমন একটা জায়গায় রাখছো সেই চেনটাও হয়তো কোনোভাবে খোলা, তাহলে বাইরের যে ধুলো নোংরাগুলো সেগুলো তো সব ওর মধ্যে ঢুকবে, তাই না? তাহলে সমস্ত জায়গায় কিন্তু এই খাদ্য স্যানিটেশনের বিষয়টা যুক্ত রয়েছে। আজকে তুমি বড় কোনো 5 স্টার হোটেলে যাও, সেখানেও যেমন রয়েছে, বাড়িতেও যেমন রয়েছে, তুমি স্কুলে টিফিন নিয়ে যাচ্ছ সেখানেও কিন্তু সেটা রয়েছে। এটা ডিপেন্ড করছে তুমি কিভাবে জিনিসটাকে দেখছো। প্রথমে যেটা রয়েছে পরিষ্কার, ক্লিন। পৃথিবীর কোনো স্থান অণুজীব বা ব্যাকটেরিয়া মুক্ত নয়, কিন্তু প্রত্যেকটা জায়গায় প্যাথোজেন রয়েছে, আমরা খালি চোখে দেখতে পাই না কারণ ওরা আকারে খুবই ছোট্ট হয়, তাই না? মাইক্রো অর্গানিজম সেই কারণে বলা হয়ে থাকে। এবং খাদ্য তার ব্যতিক্রম না, অর্থাৎ খাদ্য সরঞ্জাম যে জিনিসগুলোতে রান্না করা হচ্ছে, যারা খাদ্য আমরা হ্যান্ডেলিং করছি, এই যে সাপোজ আমরা একটা খুব কমন এক্সাম্পল দিই, রাস্তাঘাটে যে খাবার বিক্রি হয়, আমাদেরকে বলা হয় খাবে না, ওর মধ্যে নোংরা, ডেফিনেটলি ওর মধ্যে নোংরা রয়েছে, কিন্তু তুমি এটা ভাবো ওখানে নোংরা রয়েছে মানছি, ওটা খুব ভিজিবল, আমি দেখতে পাচ্ছি, বাট আজকে তুমি বাইরে থেকে এসে হাত না ধুয়ে খাচ্ছ, তোমার হাতেও তো নোংরা রয়েছে, তাই না? অপরিষ্কার সব জায়গায় রয়েছে, এই যে অপরিষ্কারের ব্যাপারটা সব জায়গায় রয়েছে, সেই কারণেই তো আমরা স্যানিটাইজ করে থাকি, তাই না? স্যানিটাইজার ইউজ করে থাকি। ওকে? তাহলে বলছে খাদ্য সরঞ্জাম, খাদ্যের হ্যান্ডেলিং সংক্রান্ত কাজে নিযুক্ত ব্যক্তিরা সবাই কিন্তু বহন করতে পারে অসংখ্য অণুজীব। তাই খাদ্য এবং খাদ্য সংক্রান্ত সকল সরঞ্জাম পরিষ্কার, ফুড হ্যান্ডলারদের দেহ, বিশেষভাবে হাত, কারণ এটাই সমস্ত সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হয়ে থাকে, পরিষ্কার রাখা হয় স্বাস্থ্যবিধানের মূল চাবিকাঠি। খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধান নিশ্চিত করার জন্য কয়েকটা পরিষ্কারের অনুশীলন কিন্তু আবশ্যক। যেরকম যারা ফুড হ্যান্ডলার হবে তাদেরকে সময় মতন হাত ধুতে হবে, এবং যেখানে যে সিঙ্কটাতে হাত ধুচ্ছে সেই জায়গাটা আলাদা রাখতে হবে, হাত মোছার জন্য আলাদা জিনিস রাখতে হবে, খাদ্য পরিবেশনের যে জিনিসপত্র রয়েছে সেগুলোকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যে সরঞ্জাম সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বিজ্ঞানসম্মত
পোশাক পরতে হবে ফুড হ্যান্ডলারদের, র্যান্ডম আমি নোংরা অপরিষ্কার জিনিস পরে নিলাম, তার মাধ্যমে আমি ফুড হ্যান্ডলিং বা ফুড সার্ভিং করতে পারবো না। কাঁচা খাদ্যদ্রব্য যেগুলো রয়েছে সেগুলোকে এমন জায়গায় রাখতে হবে যেখানে দূষণটা কম থাকে বা নোংরা কম থাকে। কীট পতঙ্গ এড়িয়ে চলতে হবে, খাদ্য বর্জ্যের সঠিক নিষ্পত্তি করতে হবে এবং ব্যক্তিগত যে স্বাস্থ্যবিধি সেটাও কিন্তু মেনে চলতে হবে। আর আর আমরা কি দেখতে পাবো? আর হচ্ছে খাদ্য সংক্রান্ত ক্রস কন্টামিনেশন, অর্থাৎ এই ক্রস কন্টামিনেশনটা কেমন হয়? বলছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা অন্য কোনো প্যাথোজেন দুর্ঘটনাক্রমে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়। সাপোজ একটা এরকম সিঙ্ক রয়েছে, ঠিক আছে? একটা এরকম সিঙ্ক রয়েছে, এখানে জল পড়ছে, এখানে কেউ একজন তার হাত ধুতে আসছে। তার আগে যে হাত ধুয়ে গেছে তার হয়তো কোনো রকমের এমন কোনো রোগ ছিল যেটা ছোঁয়াচে, বা সে হয়তো ওয়াশরুম থেকে বেরিয়ে হাত না ধুয়ে জাস্ট হাতটাকে এখানে লাগিয়ে চলে গেছে। এবার তুমি যখন পরে ওখানে হাত ধুতে যাচ্ছ, কোনো ক্রমে এখানে হাতটা লাগাচ্ছ, ধোয়ার পর তোমার হাতে সেই জীবাণুটা লাগছে, তুমি সেই হাতে এসে খাচ্ছ। সো দিস ইজ কল ক্রস কন্টামিনেশন। ঠিক সেইভাবে ধরো তোমার কাছে এরকম একটা ছুরি রয়েছে, ঠিক আছে? সবজি কাটার, ঠিক আছে? সবজি কাটার ছুরি রয়েছে, সবজি কাটতে গিয়ে ফুলকপি কাটতে গিয়ে দেখলে ফুলকপির মধ্যে পোকা। ওকে, ফুলকপির মধ্যে পোকা, ওই অবস্থাতেই তুমি কাটলে, কাটার পর ওই পোকাটা এই ছুরি দিয়ে কিছুটা কেটে গেল, তার কিছু জুসটা এখানে লেগে গেল, আবার সেম ছুরি দিয়ে তুমি আর একটা পরিষ্কার জিনিস কাটছো। দিস ইজ কল্ড ক্রস কন্টামিনেশন। ওকে, এখানে এক্সাম্পল দিয়ে রয়েছে। এবার এই ক্রস কন্টামিনেশন অনেকভাবে হতে পারে, খাবার থেকে খাবারে হতে পারে, খাবার থেকে সরঞ্জামে হতে পারে এবং মানুষ থেকেও কিন্তু খাবারে হতে পারে। নেক্সট যে সিটা রয়েছে দ্যাট ইজ কুক বা রন্ধন। অসুস্থ কর্মচারীকে কাজের অনুমতি দেওয়া, ভুল হাত ধোয়ার কৌশল, অপরিষ্কার প্রতিরক্ষামূলক সরঞ্জাম ইত্যাদি এর মধ্যে পড়ে। এছাড়া অপর্যাপ্ত পরিমাণে রন্ধিত খাদ্য সংরক্ষণ করা ঝুঁকি হয়ে দাঁড়ায়। সম্ভাব্য যে ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল করার জন্য সঠিক যে রান্না এবং তাপমাত্রা প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বেশি হিট দেব না কোনো তেল জাতীয় আইটেমে, তাতে কি হবে সেটা তোমরা আমাকে বলবে, বিকজ ইউ অলরেডি স্টাডিড ফ্যাট ইন সেমিস্টার 1। তো নেক্সট কি, নির্ধারিত সময়ের জন্য উপযুক্ত তাপমাত্রায় খাবার রান্না করলে ক্ষতিকারক ব্যাকটেরিয়া অনেকটাই নির্মূল হতে পারে। এবার কি বলছে, ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করতে রন্ধনের তাপমাত্রা 63 থেকে তাপমাত্রা রাখলে ঠিক আছে, মানে ফারেনহাইটে যেটা 145 ডিগ্রি ফারেনহাইট। আর কি, অবশিষ্ট খাদ্য পুনরায় গরম করার ক্ষেত্রে তাপমাত্রা, মানে অবশিষ্ট খাদ্য আমি 10 বার গরম করব না তাই বলে, অন্তত একবারই গরম করব 74 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে রিহিটিং অফ ফুড আমরা যেটাকে বলে থাকি। এবার হচ্ছে থার্ড সিতে কি, থার্ড সিতে হচ্ছে আমার চিল। চিল মাত্রা রিল্যাক্স করা, সেই চিল না, ইটস হিমায়ন। খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে হিমশীতল তাপমাত্রায় মানে ফ্রিজিং টেম্পারেচারে খাবার সংরক্ষণ করা দরকার। এতে খাদ্যের সতেজতা বজায় থাকে এবং কম তাপমাত্রায় জীবাণুর বংশবিস্তার রোধ করা যায় এবং খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকিও কিন্তু কমে যায়। অন্যথায় কাঁচা, প্রস্তুত এবং রান্না করা অবশিষ্ট খাদ্য ঘরের তাপমাত্রায় রেখে দিলে ব্যাকটেরিয়ার কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে পারে, কারণ ওরা তো রেডি মানে অ্যাটাক করার জন্য। ওরা শুধু জাস্ট ওই ওই পার্টিকুলার টাইমিংটা চাই যে আমি এই আমার টাইমিং এলো, এই আমার প্যারামিটারগুলো মিলে গেল, আমি এবার ফুড আইটেমকে অ্যাটাক করব, তাই না? ঠান্ডায় খাবার সংরক্ষণের নিয়মাবলী। আর কিছু মাস পরেই আমরা জানি উইন্টার স্টার্ট হবে এবং উইন্টার স্টার্ট হলে আমরা বলি যে খাবার দাবারের দিক থেকে খুব মনোরম একটা ওয়েদার, কারণ এই সময় কিছু কিছু মাইক্রো অর্গানিজম বা অণুজীবগুলো কি হয়, নিস্তেজ হয়ে পড়ে, মানে ওই ফ্রিজিং টেম্পারেচারে ওরা বাঁচতে পারে না। মানে কাঁচা মাংস জাতীয় খাদ্য রেফ্রিজারেটরে সংরক্ষণ করা এবং যেটা রান্না করা খাবার, সেই রান্না করা খাবার 2 ঘন্টার মধ্যে, যে সাপোজ তুমি রান্না করলে দুপুর 11টায় রান্না করে, ধরো যা খাওয়া দাওয়া হলো 1টার মধ্যে সেটা মানে সব করে নিলে, করার পর দেখলে একটুখানি তরকারি বাকি থেকে গেছে, বা সেটাকে প্রপারলি আর একটা পরিষ্কার পাত্রে একদম কুড়িয়ে কাচিয়ে সবর মধ্যে রাখলে, রেখে সুন্দর করে ওর উপর একটা হালকা ঢাকনা দিয়ে বা কোনো ফয়েল পেপার যদি থাকে দিয়ে চট করে ফ্রিজে রেখে দিলে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এইভাবে জিনিসটা নষ্ট হলো না। আর কি, এবার হচ্ছে যেখানে রাখছো মানে ওই যে তোমার ফ্রিজ, ওই যে রেফ্রিজারেটর, সেটাকে পরিষ্কার রাখা। আমি 1 বছরে একবারও ধুলাম না, রেফ্রিজারেটর পরিষ্কার করলাম না, তা ওখানে যেটা রাখবো না সেটাও মাইক্রো অর্গানিজম ওর মধ্যে এফেক্ট হয়ে যাবে। এই বিষয়টা দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে খাদ্যের স্বাস্থ্যবিধির প্রয়োজনীয়তা। একটা প্রবাদ বাক্য রয়েছে যে স্যানিটেশন ডাজন্ট কস্ট, ইট পেস। কেন? কারণ খাদ্য স্বাস্থ্যবিধি স্বাস্থ্যের বাণিজ্যিক
যে প্রধান সুবিধাগুলো সেটা আমরা দেখব। দেখো, খাদ্যজনিত রোগবিধির নিয়ন্ত্রণ এবং জনগণের খাদ্যজনিত অসুস্থতার আশঙ্কা কমানো। সেই কমানোটা কিভাবে হতে পারে? কি কি বিষক্রিয়া হতে পারে? সেই বিষক্রিয়ার থেকে কি রকমের সমস্যা হতে পারে? যেরকম সালমোনেলোসিস, বোটুলিজম, কলিফর্ম আমরা আগের দিনকেও পড়েছিলাম। সেগুলোর বিষয়গুলো মানুষকে বোঝানো যে এইভাবে খাদ্যকে সংরক্ষণ করতে হবে, এইভাবে লেফট ওভার আইটেমকে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। আর কি? খাদ্যের গুণগত মান বজায় রাখা, খাদ্যের কার্যকরী জীবনকাল বৃদ্ধি করা, তাই না? এই বিষয়গুলো দেখতে হবে। এছাড়া বর্ধিত খাদ্য বা পণ্যের গ্রহণযোগ্যতা নিয়ন্ত্রণকারী সংস্থা দ্বারা গৃহীত বা তাদের বিশ্বাস অর্জন করা, এটা ডিপেন্ড করছে, আমরা বলি না, ব্র্যান্ড ভ্যালু। ব্র্যান্ড ভ্যালু ইম্পর্টেন্ট। আমরা অনেক ব্র্যান্ডের জিনিস চোখ বুঝে মতলব আঁখ মুন্দকে আমরা ট্রাস্ট করে নিই। তো সেই ব্র্যান্ড ভ্যালুটা বজায় রাখতে হবে যাতে ফুড আইটেম আমি ওখান থেকে পারচেস করে যেরকম দুধ এবং দুগ্ধজাত দ্রব্য নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। সেক্ষেত্রে আমি ব্র্যান্ড ভ্যালুর দিকে যাবো যে এই ব্র্যান্ডের জিনিস মোটামুটি ওরা যা লিখে দেয় শেলফ লাইফ মানে যতদিন ঠিকঠাক থাকবে ততদিনই থাকে। সেই বুঝে আমাকে নিয়ে চলতে হবে। খাদ্য নষ্ট হওয়া কমিয়ে ফেলা সেটা তো কখনোই আমরা করব না। কারণ এই বিশ্বের একটা জনসংখ্যা কিন্তু they are struggling একটা নির্দিষ্ট ফুড আইটেম পাওয়ার জন্য। তো খাদ্য নষ্ট করাটা আমরা কখনোই করব না। মানে এটা করাটাই উচিত নেই। মানে এই চিন্তাধারাই মাথায় আমরা আনবো না। আমরা যেটুকু খাবো সেটুকুই আমাদের প্লেটে নেব। আমরা একগাদা জিনিস নিয়ে লোককে দেখানোর জন্য কখনোই মানে ফটো তোলার জন্য কখনোই প্লেট সাজাবো না। আমরা যেটুকু খাবো সেটুকুই নেব। কারণ এই বিশ্বের একটা জনসংখ্যা কিন্তু খেতে পায় না এবং they are struggling to sustain their life। তো খাদ্য নষ্টটা কিন্তু আমরা হতে দেব না। খাদ্য সুরক্ষার নিয়মাবলী এবার এক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে যারা এই নিয়মাবলীগুলো তৈরি করে থাকে। যেরকম সবার প্রথমে রয়েছে এফএসএসআই। এফএসএসআই কি বলছে? এর কিছু নির্দেশিকা রয়েছে যে নির্দেশিকা ফলো আপ করতে হয়। এর টোটাল ১২টা প্রিন্সিপাল রয়েছে, 12 গোল্ডেন রুলস ফর ফুড সেফটি বাই এফএসএসআই। এটা মেনে চলতে হয়। যেরকম খাদ্য সংক্রান্ত এলাকা, ফুড প্রিমাইসেস, ওই জায়গাটা পরিষ্কার রাখা, নিয়মিত কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা, যেখানে খাদ্য তৈরি করা হচ্ছে মানে খাদ্য প্রস্তুতি, সেই জায়গাটা নিরাপদ রাখা, পানীয় জলের ব্যবহার আবশ্যক করা। খাদ্য সম্পূর্ণরূপে গরম বা রন্ধন এবং ঠান্ডা করা উচিত। গরম খাদ্য গ্রহণের সময় তাপমাত্রা যেন ৬০-এর উপরে থাকে এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা যেন ৫-এর কম থাকে। উদ্ভিজ্জ আর প্রাণীজ খাদ্য, কাঁচা রান্না করা খাদ্য আলাদা পাত্রে রাখা। ঠান্ডা খাবার ৫ ডিগ্রির নিচে এবং ফ্রিজিং খাবার যেটা হয় সেটা -১৮ ডিগ্রির নিচে সংরক্ষণ করা উচিত। কাঁচা এবং রান্না করা যে উদ্ভিজ্জ প্রাণীজ খাদ্য রয়েছে তাদেরকে কাটার বোর্ড মানে যেখানে চপ করা হচ্ছে ছুরি ইত্যাদি জিনিসগুলোকে পৃথকভাবে রাখা। কারণ জানি আমরা যে ক্রস কন্টামিনেশন কিভাবে হতে পারে। এছাড়া যে ফুড হ্যান্ডলাররা রয়েছে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় পরা। খাদ্য হ্যান্ডলিং এর আগে বা পরে শৌচাগার ব্যবহারের পরে কিংবা হাঁচি-কাশির পরে সঠিকভাবে হাত ধোয়া, তাই না? এই বিষয়টা গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়া জল নিরোধক ব্যান্ডেজ দ্বারা কাটা বা ক্ষত ঢেকে রন্ধনে নিযুক্ত হওয়া উচিত। এমন না যে আমার হাত কেটে গেছে ওখান থেকে ওই জুসি সিক্রেট হচ্ছে আর ওই হাতেই আমি আমার তরকারি বানাচ্ছি খাবার জন্য, সেটা করলে চলবে না। অসুস্থতায় খাদ্য হ্যান্ডেল করা উচিত নয় একদমই। পৃথক এবং পরিষ্কার কাপড় দ্বারা বাসনপত্র বিভিন্ন তল পরিষ্কার করতে হবে। এমন না যে কোনো একটা জায়গা আমি শুধুমাত্র আরশোলাদের জন্য রেখে দিয়েছি যে ওরা এসে ওখানে ওদের হ্যাবিটেশন স্টার্ট করবে, সেটা করলে চলবে না। খাদ্যজনিত বিভিন্ন ধরনের শুষ্ক ও আর্দ্র বর্জ্যের জন্য আলাদা ও ঢাকা ডাস্টবিন ব্যবহার করা, যেটা আমাদের মিউনিসিপাল থেকে প্রোভাইড করা হয়, তাই না? যে ফুড ওয়েস্টেজ যেগুলো রয়েছে সেগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখা। এবার এফএসএসআই এর মতনই একটা সংস্থা রয়েছে যেটা হচ্ছে হ্যাকআপ, মানে আমি হ্যাকআপ বলে থাকি। হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, ঠিক আছে? হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এরকম ডাব্লিউ শেপ হয়। এই যে হ্যাজার্ড অ্যানালিসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এটা একটা বিশ্বব্যাপী স্বীকৃত খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা যা খাদ্য উৎপাদনের সম্ভাব্য যে বিপদ সেগুলো আইডেন্টিফাই করে, তারপর সেগুলোকে কন্ট্রোল করে। এই সিস্টেমটা কাঁচামাল উৎপাদন থেকে শুরু করে তার প্রাথমিক পর্যায় থেকে সমাপ্ত যে পণ্যটি মানে আলটিমেটলি যে এন্ড প্রোডাক্ট তার কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, তার কিভাবে ব্যবহার হবে, তার বায়োলজিক্যাল বা কেমিক্যাল বা তার ফিজিক্যাল যে কি কি ঝুঁকি হতে পারে, থ্রেট হতে পারে, সেগুলোও দেখা। এই বিপদগুলো কোথায় দেখা দিতে পারে
পারে তা বিশ্লেষণ করা। এছাড়া খাদ্য পণ্যগুলো নিরাপদ উৎপাদন কতটা সুষ্ঠুভাবে তৈরি হতে পারে, তার সরবরাহ কিভাবে করা যেতে পারে, এই সমস্ত ঝুঁকিগুলো হ্রাস করার ব্যবস্থা করে। এর কার্যকারিতা বাড়ানোর জন্য HACCP কীটপতঙ্গ নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি, স্যানিটেশন, ট্রেসেবিলিটি এবং রিকল মেকানিজমের মতন প্রয়োজনীয় পূর্বশর্ত প্রোগ্রামগুলোও কিন্তু একত্রে কাজ করে থাকে। এর চূড়ান্ত লক্ষ্য কি? এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ এবং উৎপাদনে বৈজ্ঞানিক নীতিগুলো প্রয়োগের মূলে খাদ্য সুরক্ষা ঝুঁকির ঘটানোর সম্ভাবনা প্রতিরোধ করা, যথেষ্ট পরিমাণে হ্রাস করা। এটা নিশ্চিত করে যে খাদ্য পণ্যগুলি কেবল নিয়ন্ত্রক মানগুলোর সাথেই সঙ্গতিপূর্ণ নয়, তবে যারা উপভোক্তা রয়েছে তাদের জন্য নিরাপদ। প্রথম নীতি কি? বিপত্তি বিশ্লেষণ পরিচালনা করা। কি কি বিপত্তি হতে পারে, মানে কিভাবে করব? দেখো, প্রথমত সমস্ত প্রক্রিয়া পদক্ষেপ তালিকাভুক্ত করতে হবে, যেরকম কাঁচামাল গ্রহণ থেকে বিতরণ পর্যন্ত খাদ্য উৎপাদন প্রক্রিয়ার প্রত্যেকটা পর্যায়ে এনলিস্টেড করতে হবে, নথিভুক্ত করতে হবে। সম্ভাব্য যে বিপদগুলো সেগুলোকে চিহ্নিত করতে হবে। প্রত্যেকটা পদক্ষেপ, যেরকম বায়োলজিক্যাল বা জৈবিকের ক্ষেত্রে ব্যাকটেরিয়া, ভাইরাস, রাসায়নিকের ক্ষেত্রে কীটনাশক, অ্যালার্জেন, শারীরিকের ক্ষেত্রে কাচের টুকরো, ধাতব টুকরো, এই বিপদগুলোকে নির্ধারণ করা। তীব্রতা এবং সম্ভাবনা মূল্যায়ন করা। ভোক্তা যে স্বাস্থ্যের উপর প্রতিটা বিপদের সম্ভাব্য প্রভাব এবং এর সংগঠনের সম্ভাব্যতা মূল্যায়ন করা। নিয়ন্ত্রণ ব্যবস্থা নির্ধারণ করা, গ্রহণযোগ্য স্তরে বিপত্তি দূর করতে অথবা হ্রাস করতে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো চিহ্নিত করা। আর কি? একটা পোল্ট্রি প্রসেসিং প্ল্যান্টে প্রক্রিয়াজাতকরণের সময় একটি সম্ভাব্য বিপদ সালমোনেলা দূষণ হতে পারে। এটা হচ্ছে, আমি উদাহরণ বলছি কিভাবে প্রথম নীতিটা অ্যাপ্লাই করব। গুরুতর অসুস্থতার ঝুঁকির কারণে তীব্রতা বেশি এবং যথাযথ স্যানিটেশন বজায় রাখা হলে সম্ভাবনা মাঝারি। ঠিক আছে, তাহলে নাম্বার 1 নীতি, তার কিভাবে প্রয়োগ করব। নাম্বার 2 কি? সমালোচনামূলক নিয়ন্ত্রণ পয়েন্ট নির্ধারিত করা, মানে সিসিপি, যেটা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট। যেরকম এখানে বলেছে যে 165°F বা 74°C অভ্যন্তরীণ তাপমাত্রায় হাঁস মুরগি রান্না করা একটি সিসিপি, ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট, কারণ এটি কার্যকরভাবে সালমোনেলা ব্যাকটেরিয়াকে কি করে? মেরে ফেলে। এটা হচ্ছে 2 নম্বর প্রিন্সিপালের প্রয়োগ। 3 নম্বর প্রিন্সিপাল কি? সমালোচনামূলক সীমা স্থাপন করা, লিমিট। এটা কিভাবে করব? প্যাথোজেন নির্মূল নিশ্চিত করার জন্য গরুর মাংসের যে বার্গার তৈরি করা হয়, সেটা রান্নার জন্য গুরুত্বপূর্ণ সীমাটি নির্দিষ্ট সময়ের জন্য ন্যূনতম আভ্যন্তরীণ তাপমাত্রা 195°F বা 68°C রাখা বা নির্ধারণ করা। এটা হচ্ছে 3 নম্বর প্রিন্সিপাল এবং এইভাবে তার প্রয়োগ করে থাকবো। সেক্ষেত্রে এই প্যারামিটারগুলো আমরা ফলো করে রাখবো। নীতি 4 কি? HACCPর নীতি 4 হচ্ছে অবজারভেশন, মানে পর্যবেক্ষণ। এক্ষেত্রে আমরা কি করে থাকবো? প্রত্যেকটা সিসিপির নিয়ন্ত্রণ ট্র্যাক করে সেই পদ্ধতিগুলোর আমরা বিকাশ করে থাকবো। কিভাবে করব সেটা? ক্যালিব্রেটেড থার্মোমিটার ব্যবহার করব। এই যে হাঁস মুরগি রান্নার যে আভ্যন্তরীণ তাপমাত্রা, যে ইন্টারনাল টেম্পারেচার, সে টেম্পারেচার পরীক্ষা করব এবং কোনো রকম যদি আমরা একটা ক্রিটিসিজম দেখতে পাই, কেউ যদি ওই বিষয়ে দেখে থাকে, তাহলে সেটাকে কিন্তু ধারাবাহিকভাবে তার মূল্যায়ন করে থাকব। নীতি 5 কি? নীতি 5 হচ্ছে সংশোধনমূলক কর্মপ্রতিষ্ঠা করা। এক্ষেত্রে কি কি জিনিস আমরা দেখতে পাই? এক্ষেত্রে মূলত যদি রান্না করা হাঁস মুরগির একটি ব্যাচ, মানে একটা গ্রুপ আমরা বলতে পারি, 165°F পৌঁছতে ব্যর্থ হয়, তবে সংশোধনমূলক পদক্ষেপে অনিরাপদ পণ্যগুলো উপভোক্তাদের কাছে পৌঁছতে বাধা দেওয়ার জন্য আরও রান্না করা বা ব্যাচটি ফেলে দেওয়া কিন্তু জড়িত থাকতে পারে, কারণ আমি খারাপ জিনিস আমার কাস্টমারদের কাছে দিতে পারি না। সেই কারণেই তো HACCP আনা, কারণ যে আইটেমটা আমি তৈরি করছি সেই আইটেমটা যাতে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে আমি আমার কাস্টমারদের কাছে পৌঁছতে পারি। আমার শুধুমাত্র আমার ইনকাম করতে হবে, বিজনেস করতে হবে, তার জন্য কিন্তু আমি কখনোই HACCP আনা হয়নি। HACCP শুরুতে যে স্টার্টিং লাইনেই কিন্তু আমরা দেখেছিলাম HACCP কিসের জন্য আনা হয়েছে? HACCP আনা হয়েছে যাতে নিরাপদ খাদ্য ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারি। নীতি 4 কি? যাচাইকরণ পদ্ধতি এবং স্থাপন করা। এক্ষেত্রে কিভাবে করবে? পর্যায়ক্রম তাপমাত্রার লগগুলো, বা যেরকম ইনিশিয়াল তাপমাত্রা দেখলাম, মাঝারি তাপমাত্রা দেখলাম, সর্বনিম্ন তাপমাত্রা দেখলাম, সেগুলো নিরীক্ষণ করা এবং পণ্যগুলোতে মাইক্রোবায়াল পরীক্ষা পরিচালনা করা, যাচাই করা যে রান্নার প্রক্রিয়াগুলো ঠিকঠাক আছে নাকি, যাতে রোগ জীবাণু দূর হতে পারছে নাকি। এবার নীতি 7 বা 7 নম্বর নীতি কি? রেকর্ড করা, মানে লিপিবদ্ধ করা। এই যে যত কাজকর্ম আমরা করলাম, প্রতিটা রান্নার ব্যাচের জন্য যে বিশদ তাপমাত্রার লগ রাখা, কোনো বিচ্যুতি ঘটলে দ্রুত শনাক্তকরণ, প্রতিক্রিয়া জানাতে দেয়, ট্রেসিবিলিটি এবং জবাবদিহিতা নিশ্চিত করা, এই সমস্ত কিছু আমরা লিখে রাখবো।
এই ৭ নাম্বার নীতিতে। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা HACCP করে থাকি। এবারে এই HACCP নীতিটা যদি আমি বাস্তবায়ন করতে চাই বা আমি আরো প্রণয়ন করতে চাই তাহলে কি ফলো আপ করব? একটা টিম আমাকে গঠন করতে হবে। তার সাথে আমি যে কম্পোনেন্টস বা যে পণ্যগুলো নিয়ে কাজ করব সেটার বর্ণনা আমাকে দিতে হবে। নেক্সট যদি আমরা দেখি তাহলে নেক্সট দেখব যে উৎপাদন প্রক্রিয়া একটি প্রবাহ ডায়াগ্রাম বিকাশ। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে কি রয়েছে? উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে বলছে যে একটা ফ্লো ডায়াগ্রাম তৈরি করতে হবে, মানে ম্যাপিং, যে ম্যাপিংটার মাধ্যমে আমরা স্টার্টিং এ কি করব, তার পরের স্টেপ আমাদের কি হবে, তার পরের স্টেপ কি হবে, এইভাবে পুরো ফলো আপটা আমরা দেখতে পারবো। তারপর কি করতে পারি, একটা ফ্লো ডায়াগ্রাম, যেখানে আমরা কাজটা করতে চলেছি সেই ফিল্ডের জন্য একটা ফ্লো ডায়াগ্রাম আমরা কিন্তু বানাতে পারি। এবার এই জিনিসটাকে যদি আমাকে পরিচালনা করতে হয় কিভাবে করব, যে নীতিগুলো আমরা দেখেছিলাম সেই ৭টা নীতি কিন্তু গুরুত্বপূর্ণ। সেই ৭টা নীতির মধ্যে যে প্রথম নীতিটা ছিল সেই নীতিটার ক্ষেত্রে কিভাবে করব, যে একটি পুঙ্খানুপুঙ্খ বিপত্তি বিশ্লেষণ পরিচালনা করতে হবে আমাদেরকে। নীতি 2 তে কি বলছিল, যে সমালোচনামূলক নিয়ন্ত্রণ পয়েন্ট নির্ধারণ করতে হবে। নীতি 3 তে কি বলছিল, নীতি 3 তে বলছিল যে প্রত্যেকটা ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টের জন্য কিছু লিমিটেশন তৈরি করে নিতে হবে। আমরা এগুলো আগে ডিসকাস করেছি, তবু এখানে আরেকটু বিস্তারিত রয়েছে। তোমরা চাইলেই ডিটেলসটাও দেখতে পারো বা শুধু নীতিগুলোও কিন্তু মনে রাখতে পারো। নীতিগুলো মনে রাখাটাই তোমাদের ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। বাকি এক্সট্রা পয়েন্টগুলো অনেকে একটু ডিটেলস জানতে চায়, সেজন্য আমি মেনশন করেছি। নীতি 4 এ কি রয়েছে, পর্যবেক্ষণ পদ্ধতির বিকাশ, অর্থাৎ কিভাবে আমরা এই অবজারভেশন বা ফলো আপটা করব সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। নীতি 5 এর ক্ষেত্রে কি, সংশোধনমূলক যে কাজ সেই সংশোধনমূলক কাজের সংজ্ঞায়িত করতে হবে বা সংজ্ঞা দিতে হবে। নীতি 6 কি, নীতি 6 এর মধ্যে পড়ছিল যাচাইকরণ, এই যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টগুলো আমরা দেখছি যে এই জিনিসগুলো আমাকে ঠিক করতে হবে, কিন্তু কিভাবে করব সেই জায়গাটা তৈরি করা। নীতি 7 এর জন্য কি করতে হবে, রেকর্ড তৈরি করার, যেটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছিলাম। এছাড়া একটা আপডেটেশন ব্যবস্থা রাখতে হবে, পর্যালোচনার ব্যবস্থা রাখতে হবে। যে সমস্ত কর্মীবর্গরা এই বিষয়টার সাথে জড়িত থাকবে তাদের প্রশিক্ষণ, তাদেরকে শিক্ষিত করার বিষয়টাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তাহলে এটা আবার যদি আমরা একটা রিক্যাপসুলেশন করে নিই HACCP প্রসেসটা, তাহলে প্রথম নীতি কি, একটা হ্যাজার্ড অ্যানালিসিস আমাদেরকে করতে হবে যে কোনো জিনিসের মধ্যে কোনো রকমের হ্যাজার্ড রয়েছে নাকি। তারপর কি, তারপর হচ্ছে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করতে হবে। ক্রিটিক্যাল লিমিট আমাদের তৈরি করতে হবে, মনিটরিং করতে হবে, তার সাথে কি আমরা অ্যাকশন নিতে পারি সেগুলো দেখতে হবে। 6 নম্বরে কি, ভেরিফিকেশন প্রসিডিওর তৈরি করতে হবে এবং লাস্টে আমাকে ডকুমেন্টেশন করতে হবে। HACCP-র মতনই একটা গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে FSSAI। এই FSSAI এর অফিসিয়াল যে ওয়েবসাইট, তার ছবি এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নিজেরাও এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আরো ডিটেলস দেখতে পারো। FSSAI এর পুরো কথা কি, ফুড সেফটি স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। কত সালে এই অ্যাক্টটা কার্যকর হয়েছিল? 2006 সালে। এর যদি আমরা দেখে থাকি, এটা একটা স্বাস্থ্যবিধি সংস্থা এবং 2008 সালে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া প্রথমে প্রতিষ্ঠিত হয়েছিল। অ্যাক্ট হয়েছিল 2016-তে, প্রতিষ্ঠিত হয়েছিল 2008-এ। আমরা সবসময় 2006 দিয়েই মনে রাখবো। 2011-তে সেটা কার্যকর হয়েছিল, কারণ অনেকটা সময়ের এটা কিন্তু ব্যাপার ছিল। কোথায় সংস্থা ছিল? গুয়াহাটি, দিল্লি, মুম্বাই, কলকাতা, কোচি এবং চেন্নাইতে। এই যে FSSAI আইন 2006, এটা কি, এর মধ্যে অনেক কিছু আসে। এর মধ্যে উদ্ভিজ্জ তেল পণ্য নিয়ন্ত্রণ আদেশ 1947, খাদ্যে ভেজাল প্রতিরোধ আইন 1954, ফ্রুট প্রোডাক্টস অর্ডার 1955, তার সাথে মাংস খাদ্যপণ্য আদেশ 1973। এই সমস্ত আহ অ্যাক্টগুলো কিন্তু আসে। এর গঠনে চেয়ারম্যান থাকবেন একজন, কেন্দ্রীয় সরকার কর্তৃক তিনি নিযুক্ত হবেন। আর 22 জন অন্যান্য সদস্য থাকবেন, যাদের 1/3 অবশ্যই কিন্তু মহিলা হতে পারে। এই FSSAI এর কি কার্যাবলী, FSSAI কি করে থাকে, নিয়ম নির্দেশিকা তৈরি করে থাকে, লাইসেন্স দিয়ে থাকে কোনো ফুড ইন্ডাস্ট্রিকে, খাদ্যের মান পরীক্ষা করে থাকে, নিয়মিত খাদ্য সম্পর্কিত পরীক্ষা করে থাকে, খাদ্য সুরক্ষা সচেতনতা ছড়িয়ে দেওয়া, রেকর্ড এবং ডেটা বজায় রাখে। তার সাথে সরকারকে কিন্তু এই খাদ্য সম্পর্কিত বিষয়ে আপডেট করে থাকে। এর গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো যদি আমরা দেখি, তাহলে ইট রাইট ইন্ডিয়া, এদের একটা মিশন চলছে। ক্লিন স্ট্রিট ফুড,
এদের একটা মিশন রয়েছে। ডায়েট ফর লাইফ, ঠিক আছে, এটাও একটা এদের মিশন রয়েছে। তারপর খাবার সংরক্ষণ করুন, খাবার ভাগ করুন, আনন্দ ভাগ করুন, এটাও কিন্তু ওদের 4টে ইনিশিয়েটিভ রয়েছে। এছাড়া যদি আমরা দেখি এই এফএসএসআই এর আরো বিভিন্ন কাজ করে থাকে। 21টা বৈজ্ঞানিক প্যানেলের সভাপতিত্বের সমন্বয়ে এটা গঠিত। 6টা স্বাধীন বিশেষজ্ঞ রয়েছে। 2006 সালের খাদ্য সুরক্ষা এবং মান আইন দ্বারা এর ধারা 13-তে এর প্রতিষ্ঠিত হয়েছিল। এছাড়া বৈজ্ঞানিক কমিটি তৈরি করেছিল খাদ্যের মধ্যে কোনো জীবাণুর উপস্থিতি দ্রুত পরীক্ষা করা, কৌশল এবং ভেজাল কমানোর ধারণাও কিন্তু এরা দিয়ে থাকে। পরের যে সংস্থা রয়েছে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, সেটা হচ্ছে কোডেক্স অ্যালিমেন্টেরিয়াস কমিশন। কোডেক্স সম্পর্কে যদি আমরা দেখি তাহলে কোডেক্স বেসিক্যালি এই সিএসি আন্তর্জাতিক খাদ্যমান সংস্থা, যা উপভোক্তাদের স্বাস্থ্য রক্ষা এবং খাদ্য বাণিজ্য ন্যায্য অনুশীলন নিশ্চিত করার লক্ষ্যে 1963 সালের মে মাসে খাদ্য কৃষি সংস্থা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা যৌথভাবে প্রতিষ্ঠা করা হয়েছিল। বিশ্ব বাণিজ্য সংগঠনের স্যানিটারি এবং ফাইটোস্যানিটারি মেজার্স প্রয়োগ সংক্রান্ত চুক্তি, আন্তর্জাতিক বাণিজ্য এবং বাণিজ্য বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কোডেক্স মানদণ্ড, নির্দেশিকা এবং সুপারিশগুলোকে রেফারেন্স স্ট্যান্ডার্ড হিসাবে কিন্তু স্বীকৃত দেওয়া হয়। কোডেক্স অ্যালিমেন্টেরিয়াস কমিশনের 189টা কোডেক্স সদস্য রয়েছে, 188টা সদস্য দেশ রয়েছে এবং একটা সদস্য ইউরোপিয়ান ইউনিয়ন সংস্থা নিয়ে কিন্তু গঠিত। ভারতবর্ষে 1964 সালে কোডেক্স এলিমেন্টেরিয়াসের সদস্য হয়। কত সালে? 1964 সালে। এবং এটা মুখস্থ করতে হবে না, এটা জাস্ট আমি দিয়েছি। কোডেক্স এলিমেন্টেরিয়াসের এক্সিকিউটিভ কমিটি, এরা সবাই রয়েছে এবং এর কমিটিতে ভারত মশলা এবং রন্ধন সম্পর্কীয় ভেষজ সম্পর্কিত কোডেক্স কমিটি কিন্তু যে সংস্থা রয়েছে, কারণ বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে কোডেক্স এলিমেন্টেরিয়াসের, সেক্ষেত্রে মশলা এবং রান্না সম্পর্কিত যে ভেষজ আইটেম তার সচিবালয় কিন্তু ভারতবর্ষে রয়েছে। আর কি কোডেক্স স্ট্যান্ডার্ড বা টেক্সট, প্রকৃতির স্বেচ্ছাসেবী কোডেক্স স্ট্যান্ডার্ডগুলি সাধারণ বা নির্দিষ্ট হতে পারে এবং ডাব্লিউটিও চুক্তি দ্বারা, মানে বিশ্ব বাণিজ্য সংগঠন চুক্তি দ্বারা রেফারেন্স স্ট্যান্ডার্ড হিসাবে স্বীকৃত। সাধারণ মান নির্দেশিকা এবং অনুশীলন কোড তৈরি করা প্রত্যেকটা জিনিসের জন্য। তারপর পণ্য মান, প্রত্যেকটা প্রোডাক্টের মান নির্ণয় করা। তার সাথে সাথে যদি আমরা দেখি আঞ্চলিক মান, লোকাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখা, যেরকম এক্ষেত্রে খাদ্যের লেবেলিংয়ে কোডেক্স সাহায্য করে থাকে। যে কোনো মসলা, সাপোজ এখানে জিরে রয়েছে, এর মান নির্দিষ্টকরণে সাহায্য করে থাকে। এই যে স্ট্রিট ফুড আইটেম, এদের যে বিষয়টা বা যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো থাকবে সেগুলোও কিন্তু কোডেক্স ঠিক করে থাকে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। একটু মিক্স অ্যান্ড ম্যাচ টপিক ছিল, আর একবার দেখে নেবে ক্লাসটা, আশা করি পুরো ডিটেলসটা বুঝতে পারবে। যদি কোনো রকম ডাউট থাকে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, এবং এই নোটসগুলো যদি অ্যাভেল করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ স্টাডিং, এবং চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে।